আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। বিএনপি দায়ের করা মামলায় গ্রেফতার সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে আজ দুপুরের পর আদালতে হাজির করার কথা রয়েছে। জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত ঘোষণা, দিনের ভোট রাতে করা এবং সাজানো নির্বাচনের অভিযোগে স্বৈরাচার শেখ হাসিনা সাবেক ৩ নির্বাচন কমিশনের বিরুদ্ধে গতকাল একটি মামলা করেন বিএনপি নির্বাহী কমিটির একজন সদস্য। পরে গতকাল সন্ধ্যায় রাজধানীর উত্তরা থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে জনতা গ্রেফতার করে পুলিশে সোপর্দ করে। দর্শক, এ বিষয়ে জানতে এখন যাচ্ছি রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আপেল, সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে ডিবি কার্যালয় থেকে কখন আদালতে নেওয়া হতে পারে, এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা এখনও ডিবি কার্যালয়ে রয়েছে। 12:30টার দিকে তাকে এই কার্যালয় থেকে আদালতের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা আমি জানতে পেরেছি। তাকে শেরেবাংলা নগর থানায় যে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, সেই মামলার তদন্তকারী কর্মকর্তা তিনি জানিয়েছেন যে অধিকতর তদন্তের স্বার্থে তাকে আদালতে উঠিয়ে তাকে রিমান্ডে আবেদন করা হবে। অর্থাৎ 2018 সালের নির্বাচনটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষর যে আশা দেশবাসীকে দেখানো হয়েছিল, পরবর্তীতে দেখা যায় সেটি একটি কারচুপির অভিযোগ আনা হয়েছে। এবং এই নুরুল হুদাকে কিন্তু বলা হয় যে আগের রাতে, অর্থাৎ আগের রাতের ভোটে তাকে অভিযোগ করা হয়ে থাকে। তবে তদন্তকারী কর্মকর্তারা বলছেন যে এখন যে তিনি ডিবি কার্যালয়ে রয়েছে, অনেকটাই হতাশাগ্রস্ত অবস্থায় রয়েছেন, বিমর্ষ অবস্থায় রয়েছেন। প্রাথমিক অবস্থায় স্বীকার করেছেন যে সেই নির্বাচনটি কারচুপি হয়েছে। এখন এই কারচুপির সঙ্গে তিনি ছাড়াও কারা কারা যুক্ত, কিভাবে হয়েছে, সেগুলো আরও জানার জন্যই তদন্তের স্বার্থেই আজকে আদালতে উঠে রিমান্ডের আবেদন করবে বলে আমাকে জানিয়েছেন। অর্থাৎ পট পরিবর্তনের পরে এই যে নুরুল হুদা কিন্তু তার উত্তরার সেই বাসাতেই অবস্থান করছিলেন এবং কোনোভাবেই বাসা থেকে বের হননি, যেটি আমি জানতে পেরেছি। অর্থাৎ গতকাল সন্ধ্যার দিকে একটি দল, ওই স্থানীয় মানুষজন তার বাসায় যায় এবং তাকে ওখানে আটক করে। পরবর্তীতে পুলিশ এসে তাকে তাদের জিম্মায় নিয়ে নেয় এবং সেখান থেকে রাতে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। এবং আজকে যে আদালতে উঠানো হবে এবং উঠানোর পরবর্তী যে পদক্ষেপগুলো রয়েছে, সেগুলো আমরা আসলে পরবর্তীতে জানিয়ে দেব। এবং আদালতে আমি কথা বলেছি, তারাও বলছেন যে যে কোর্টে তাকে উঠানো হবে সেটি দুপুরের পরে তাকে নেওয়া হবে আদালতে। ডিবি কার্যালয় থেকে জানছিলাম গ্রেফতারকৃত সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার খবর। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আটকের সময় যেভাবে মব জাস্টিস করা হয়েছে তা কাম্য নয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এই ধরনের ঘটনায় বাহিনীর কেউ জড়িত থাকলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে তিনি কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গতকাল সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল গ্রেফতারের যে খবর প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। তাকে এখনও গ্রেফতার করা হয়নি। উত্তরা থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আটকের সময় যেভাবে মব জাস্টিস করা হয়েছে তা কাম্য নয়। মিডিয়া বলতেছেন যে হাবিবুল আউয়াল, ওই যে আগে চিফ ইলেকশন কমিশনার অ্যারেস্ট হয়েছে, ইনফ্যাক্ট এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি। অ্যারেস্ট হয়েছে নুরুল হুদা সাহেব। বাট ওনার যেভাবে করা হয়েছে যে মব জাস্টিস, এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। যদি কোনো কিছু থাকে, এই সব কোনো ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা হস্তান্তর করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রপার অ্যাকশন নেবে। 1 মাসেরও বেশি সময় অচল থাকার পর আজ থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। প্রায় 1.5 মাস ধরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে আন্দোলন করেন তার সমর্থকরা। এ সময় সিটি কর্পোরেশনের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। এই আন্দোলনে ইশরাক হোসেনের পক্ষে যোগ দেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের একাংশ। নগর ভবনের প্রধান ফটকে তালা দিয়ে স্বাভাবিক কার্যক্রম বন্ধ রাখা হয়। এতে সেবা থেকে বঞ্চিত হন নগরবাসী। এ বিষয়ে জানতে এখন নগর ভবনে যাচ্ছি, সরাসরি সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। নূর, 39 দিন বন্ধ থাকার পর আজ থেকে শুরু হয়েছে সেবা কার্যক্রম। সেবা গ্রহীতারা কি বলছেন? জসিন্তা, আজ প্রায় 1.5 মাস, 39 দিন পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগর ভবনটি রয়েছে সেটির
যে তালাগুলো ঝুলছিল নগর ভবনের একেবারে মেইন গেট থেকে শুরু করে বিভিন্ন কার্যালয়ে, বিভিন্ন অফিসে, দপ্তরে, সেটি খুলে দেওয়া হয়েছে এবং নগর ভবনের যে সেবাগুলো রয়েছে সেই সেবাগুলো নগরবাসী পেতে শুরু করেছে আজকে থেকে। এরপরও আজকে আমরা এখানে যখন আসি তারপর আমরা বেশ কয়েকজন নগরবাসী যারা সেবার জন্য এসছেন তারা বলছেন যে বিগত ৩০-৩৯ দিন তাদেরকে খুব কষ্টে ভোগান্তির মধ্য দিয়ে যেতে হয়েছে। মিনিমাম যে ন্যূনতম সেবাগুলো রয়েছে নগর ভবন থেকে যেগুলোকে দেয়া হয়, মৃত্যু সনদ, তারপরে বিয়ের যে সনদ বা রেজিস্ট্রেশন, তারপর হোল্ডিং ট্যাক্স বা কর এবং ট্রেড লাইসেন্স সহ অন্যান্য যে সেবাগুলো রয়েছে সেই সেবাগুলো এতদিন বন্ধ ছিল এবং আজকে থেকে সেগুলো চালু করা হয়েছে। এজন্য নগরবাসী সন্তুষ্টি প্রকাশ করেছে। তারা বলছেন যে যদি কারো কোনো বিষয়ে কোনো ধরনের দাবি দাওয়া থেকে থাকে সেটি আলোচনার মাধ্যমে বা অন্য কোনো উপায়ে আন্দোলনের মাধ্যমে সেটি পূরণ করা যেতে পারে, কিন্তু নগর ভবনকে অবরুদ্ধ করে বা নগর ভবন বন্ধ করে দিয়ে কোনো দাবি আদায় করাটা তারা যৌক্তিক বলছেন না। তবে আজকেও ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যেটি নগর ভবনের সেটি বন্ধ রয়েছে এবং প্রশাসকের যে কার্যালয়, যেহেতু প্রশাসকের বিষয়ে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থক যারা রয়েছেন, ঢাকাবাসীর ব্যানারে যারা আন্দোলন করছেন তাদের আপত্তি রয়েছে, তার যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়টি বন্ধ রয়েছে এবং সচিবের যে দপ্তরটি রয়েছে সেটি বন্ধ রয়েছে। এবং এর বাইরে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আমরা এখানকার বেশ কয়েকজন কর্মচারীর সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যেটি রয়েছে সেটির যে কার্যক্রম সেটি বন্ধ রয়েছে। তবে নগর ভবন সহ আঞ্চলিক যে কার্যালয়গুলো রয়েছে যেখান থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা সহ নগরীর যে অন্যান্য সেবা, সড়ক বাতি জ্বালানো থেকে শুরু করে যে কার্যক্রমগুলো নিয়ন্ত্রণ করা হয় সেই আঞ্চলিক কার্যালয়গুলো খুলে দেওয়া হয়েছে এবং এখানকার নগর ভবনের যে সেবা সেগুলো চালু করা হয়েছে এবং এতে নগরবাসী সন্তুষ্টি প্রকাশ করেছে। জসিন্তা। ঢাকা দক্ষিণে নগর ভবনের সেবা কার্যক্রম শুরুর খবর জানাচ্ছিলেন নূর হোসেন। ২১ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রংপুর কারমাইকেল কলেজের শাটডাউন কর্মসূচি চলছে। আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ও ক্লাসরুমে তালা ঝুলিয়ে দিয়েছে। সকাল 10টা থেকে চলছে বিক্ষোভ কর্মসূচি। কলেজের সার্বিক উন্নয়ন, দখলকৃত জমি উদ্ধার, শিক্ষক সংকট, হোস্টেল চালু ও সংস্কার সহ ২১ দফা দাবিতে শিক্ষার্থীরা গতকাল থেকে শাটডাউন কর্মসূচি শুরু করে। আজ সকাল থেকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করার পর প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয় যতক্ষণ পর্যন্ত দাবি মেনে না নেবে ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। ঘটনাস্থলে আছেন আমাদের রংপুরের সিনিয়র করেসপন্ডেন্ট AKM মইনুল হক, তিনি সরাসরি যুক্ত হচ্ছেন। মইনুল, দ্বিতীয় দিনের মতো তো রংপুরের কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজে শাটডাউন কর্মসূচি চলছে, যেটি আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। তো সেখানকার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। জসিন্তা, দ্বিতীয় দিনের মতো রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থীদের এই কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। তাদের দাবি হলো যে এই ঐতিহ্যবাহী রংপুর কারমাইকেল কলেজে দীর্ঘদিন ধরে হোস্টেলের তীব্র সংকট, যে হোস্টেলগুলো রয়েছে তা নষ্ট হয়ে গেছে, ক্লাসরুমের সংকট, এখানে বাজেট একেবারেই নেই, শিক্ষক স্বল্পতা, সময় মতো পরীক্ষা হয় না এবং লেখাপড়ার যে পরিবেশ, যে সমস্ত অনুষঙ্গ পূরণ করলে এখানে কারমাইকেল কলেজের এই ঐতিহ্য ফিরে আসবে, লেখাপড়া হবে, শিক্ষার্থীরা সময় মতো পরীক্ষা দিতে পারবে, এই সমস্যাগুলো কিন্তু দীর্ঘদিন ধরে বিরাজ করছে এই রংপুর কারমাইকেল কলেজে। এখানে তাদের এই দাবিগুলো নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন সময় বিভিন্নভাবে কলেজ প্রশাসন মন্ত্রণালয়ে জানিয়েছিল, কিন্তু সেই সমস্যাগুলোর সমাধানে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই তারা এখন বলছে যে শিক্ষা উপদেষ্টা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি এখানে না আসা পর্যন্ত কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে। তারা প্রশাসনিক ভবনে তালা দিয়েছে, ক্লাস কক্ষে তালা দিয়েছে। এক কথায় কারমাইকেল এই কলেজ বর্তমানে কমপ্লিট শাটডাউন চলছে। গতকাল এই শিক্ষার্থীরা নগরীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছিল, আজকে তারা শুরু করেছে এই ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং এখন আপনারা দেখছেন এখানে বিক্ষোভ এবং শিক্ষার্থীরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের এই কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করবে না, এমনটি আমাদের জানানো হয়েছে। জসিন্তা।
জানছিলাম কারমাইকেল কলেজের শাটডাউন কর্মসূচি প্রসঙ্গে। পাবনা 1 আসনের মানুষের কাছে আতঙ্কের নাম ছিল সাবেক সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। শেখ হাসিনা দীর্ঘ শাসনামলে হয়েছেন আঙ্গুল ফুলে কলা গাছ। 16 বছরে হাজার কোটি টাকার মালিক বনে গিয়েছেন বলে জানায় এলাকাবাসী। জমি দখল, চাঁদাবাজি সহ নানা অপকর্মে জড়িত ছিলেন টুকু ও তার ছেলে। 5 আগস্টের পর ঢাকায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়ার পর মুখ খুলতে শুরু করেছেন ভুক্তভোগীরা। পাবনা থেকে এবিএম ফজলুর রহমানের রিপোর্ট। শামসুল হক টুকু ফ্যাসিস্ট আওয়ামী লীগের সর্বশেষ ডেপুটি স্পিকার ছিলেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকাকালে তার দাপটে পাবনায় 1 আসনের বাসিন্দারা ছিলেন আতঙ্কে। শুধু 1 আসন নয়, পুরো পাবনায় ছিল তার একচ্ছত্র আধিপত্য। রাজনৈতিক নিয়ন্ত্রণ, জমি দখল, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য সবই ছিল তার নিয়ন্ত্রণে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকা অবস্থায় বেপরোয়া হয়ে ওঠেন তিনি। শুরু করেন ভিন্নমত দমন। আর এই সকল কর্মকাণ্ডে তার সহযোগিতা করেছেন তার ছেলে আসিফ শামস রঞ্জন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার ছেলে আসিফ শামস রঞ্জনকে বানিয়েছেন বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেড়া পৌরসভার মেয়র। সরকার পতনের পর রঞ্জন আত্মগোপনে চলে যান। বেড়া ও সাথিয়ার মানুষের কাছে বাবা ও ছেলে ছিলেন মূর্তিমান আতঙ্ক। শামসুল হক টুকু তার ছেলেরা যে ভূমি করে বালু যে উত্তোলন করিয়া গরিব মানুষের জমি জমাগুলো যে একদম বিনষ্ট করছে, তারপরে বালুর ব্যবসা করেও তারা শো কোটি টাকা ইনকাম করছে। এই যতগুলো হাট বাজার নদী নালা যেখানে যা আছে সবই হলো তাদের নিয়ন্ত্রণ। বেড়ার হুরাসাগর নদী ও তার আশপাশের প্রায় 100 একর জমি দখল করে বানান টুকুর প্রয়াত স্ত্রীর নামে লুথু নেশা ট্রাস্ট। নদী থেকে কোটি কোটি টাকার বালু উত্তোলন করে বিক্রি করেছেন কোনো বাধা ছাড়াই। এখনও হুরাসাগর নদীর পাশে প্রায় 100 একর জায়গা দখল করে বালু উত্তোলন করে রেখেছেন টুকু ও তার পরিবার। শামসুল হক টুকুর প্রভাবে এই অঞ্চলে জোর দখল করে খেত, কোটি কোটি টাকা এখান থেকে হাতিয়ে নিয়েছে। রঞ্জন পৌর পুলিশ আইছিল বাড়ি থেকে আমাকে মারতে আসে, তারপরে আমাকে বেড়া বাড়ি ভাঙি দেখো টাকা না দিলি পারে এখনই ঘর ভাঙবি। পুলিশ বলছে টুকুর বিরুদ্ধে ভয়ে এখনও অনেকে মামলা করতে সাহস করছেন না। 5 আগস্টের পরে রাজনৈতিক সহিংসতা বা ওই ধরনের কোনো বিষয় না আমাদের এখানে কোনো মামলা রুজু হয় না আপাতত। এ ধরনের কোনো সহিংসত পরিস্থিতি যদি মামলা রুজু হয় সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত টুকু ও তার পরিবারের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জেলাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে শ্রীলঙ্কা বিপক্ষে 3 ম্যাচে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ, যেখানে বড় চমক নাইম শেখের অন্তর্ভুক্তি। বাকি সব ক্ষেত্রেই চেনা মুখদের উপর ভরসা রেখেছে বিসিবি। দলে নাইম শেখ আসার পর ওপেনার হিসেবে আছেন তানজিদ তামিম, পারভেজ হোসেন, ইমন রাও। অধিনায়ক মিরাজের প্রথম সিরিজের দলে নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়রা থাকছেন যথারীতি। 2 উইকেট রক্ষক ব্যাটার জাকের আলী, অনিক এবং লিটন দাস। 2 বিশেষজ্ঞ স্পিনার আর 5 পেসার থাকছেন লঙ্কান ব্যাটারদের সামাল দিতে। পেস বিভাগে বড় খবর মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদের ফিরে আসা। বিশেষ করে তাসকিন লম্বা সময় ধরে লড়েছেন ইনজুরির সঙ্গে। লঙ্কান সিরিজেও তাকে পাওয়া নিয়ে খানিক শঙ্কা ছিল, সেটা কেটেছে স্কোয়াড ঘোষণার মাধ্যমে। অন্যদিকে মুস্তাফিজ আঙ্গুলের ইনজুরিতে পড়েছিলেন আইপিএলে খেলতে গিয়ে, মিস করেছিলেন পাকিস্তান সিরিজ। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।